হ্যালো হ্যালো, আমি কি অ্যাপ্রুভড হয়েছি? কেউ একটু কমেন্ট করো না। আমার আজকে একটু দেরি হয়ে গেল 5 মিনিট। কমেন্ট আসছে না। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। মৌ চক্রবর্তী লিখছে হ্যালো। ওকে, আচ্ছা একটু বলো না মৌ যে আমাকে ঠিক দেখা যাচ্ছে তো? হ্যাঁ, আজ আমি ফার্স্ট। অমৃতা গাঙ্গুলি লিখছে হ্যাঁ কালকে লেট হয়ে গিয়েছিলে। আজকে আমি একটু লেট। মানা মৌদি, হ্যাঁ ঠিক আছে। শুভ সন্ধ্যা সবাইকে, গুড ইভিনিং। আর আজকে এই একটুখানি বেরিয়েছিলাম, যার জন্যে একটুখানি আমার লেট হয়ে গেল। তার জন্য আমি সরি বলছি সবাইকে। আর একটা কথা বলার আছে, আজকে কি আমার কথা শোনা যাচ্ছে পরিষ্কার? ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা, কালকে আমি লাস্ট একটা থ্যাংক ইউ সঞ্জয়, থ্যাংক ইউ, অল ক্লিয়ার। লাস্ট আমি একটা ব্ল্যাক ম্যাজিকের গল্প বলেছিলাম, তো আমার একটা কথা বলা উচিত ছিল বাট আমি বলিনি। আজকে বলছি যে আমরা কিন্তু এসবিজি গ্রুপের কেউ বা আমি ব্যক্তিগতভাবে বা আমাদের কোনো সদস্য এসবিজি গ্রুপে আমরা কিন্তু এইসব ব্ল্যাক ম্যাজিক বা এরকম ধরনের কোনো কিছুকে সমর্থন করি না। এইটা আমরা যেরকম যেরকম শুনেছি আপনাদেরও সেরকম ভাবেই রিপ্রেজেন্ট করি, এবং আপনারা গল্প শোনার মতো করেই শুনবেন। যদিও যারা বলেন তারা তো সত্যি ঘটনাগুলোই বলেন, কিন্তু জাস্ট আমরা কিন্তু আপনাদের বিনোদন দেবার চেষ্টা করি। সেই জন্যই এখানে বসি। আর একজন আমাকে লাইভে কমেন্টে লিখেছেন, লাইভ কমেন্টে লিখেছেন যে পলাশ বসু লিখছেন ভালো বলছেন। উনি লিখেছেন এখানে নাকি সবাই খুব ফ্যাশনের দিকে নজর দেন। তা আমি মনে করি যখন আমরা কোনো লাইভ পারফর্ম করি, লাইভে পারফর্ম করছি, আমাকে অনেক লোক দেখছে, তো দেখো আমরা তো একটু সাজগোজ করেই বসি। সাজগোজ মানে এটা কি, একটা সাধারণভাবে একটু পাউডার মাখলাম বা একটু একটা দুল পরলাম, এইটুকুনি। আর এইটায় যদি কারোর খুব আপত্তি থাকে হয়তো তো কিছু করার নেই। আর এটা খুব মানে হার্ট করেছে আমাকে। কিন্তু আর বাকি যে যারা আমাকে খুব ভালোবাসেন এবং অন্যান্য কমেন্ট যারা করেছেন, খুব ভালো লাগছে দি, অনেকদিন পরে এলেন, আপনাকে দেখে অনেকদিন, কেমন আছেন আপনি, যে এই কথাগুলো যখন শুনি না, তোমাদের ভালোবাসাগুলো যখন পাই, তখন আবার মনে হয় হ্যাঁ লাইভ করি। আজকে সত্যি আমার একটু খারাপ লাগছে, লাইভে আসার আগে আমার মনটাও খুব খারাপ। এই কমেন্টটা দেখে আমার ভীষণ খারাপ লেগেছে। যাই হোক, তারপর ভাবলাম না, তোমরা তো আমাকে সবাই এত ভালোবাসো, একটা কমেন্টে কি এসে গেল। আর অ্যাডমিনদের দেখতে বলেছেন উনি, অ্যাডমিনরা যাতে ব্যাপারে নজর রাখেন। যাই হোক, অ্যাডমিনরাই ভালোভাবে বুঝবেন ব্যাপারটা। আর আমরা তো খুব পরিণত বয়সের মানুষ, আমরা এমন কিছু এখানে সাজগোজ করে আসবো না যেটা খুব রুচির বিরুদ্ধ। ওকে, সবাইকে আগামী বছরের শুভেচ্ছা জানাচ্ছি। কালকেও জানিয়েছিলাম, আজকেও জানাচ্ছি। আজকে 30 তারিখ, কালকে 31, 31, পরের দিনই 1 জানুয়ারি 2022 সাল পড়বে। তোমাদের সবার যেন বছরটা ভালো কাটুক। ওকে, দি কান দিও না, হ্যাঁ ঠিক বলেছো। কি কান তো দিচ্ছি না, দেখো কমেন্ট ভালো আসবে খারাপ আসবে, ওইসব কান দিলে কখনো এই সব প্ল্যাটফর্মে কখনো আমরা করতে পারবো না, ঠিক আছে। আর আমার মনে হয় এইগুলোকে ইগনোর করে কেমন ভাবে আমি গল্প বলছি, আমার গল্পগুলো কেমন তোমাদের লাগছে সেগুলো দিকে নজর দিলেই ভালো হয়। আচ্ছা, আজকে আমি প্রথম যে গল্পটা বলবো না, সেটা আমার ঠাকুমার গল্প। আমার ঠাকুমা আসানসোলে থাকতেন। ওখানে আমার দাদু একটা মানে দাদু রিটায়ারমেন্টের পরে দাদু রেলে চাকরি করতেন, বাইরে বাইরে খুব ঘুরেছেন। তা ওই ধানবাদ, বোকারো, তারপরে তোমার মানে ওই সাইডটা বিহার রেঞ্জ, বা এখন তখন তো ঝাড়খণ্ড বলে কিছু ছিল না, বিহারে ওই সব দিকে থাকতেন। তা উনি আসানসোলে জমি কিনে একটা বাড়ি করেছিলেন, ঠাকুমা ওখানেই থাকতেন। আর আমরা যারা মানে মানে আমার বাবারা যারা কাকা জ্যাঠারা সব চাকরি সূত্রে এক একজন এক এক জায়গায়, তো আমরা থাকতাম শিবপুরে। আর আমার ফুল কাকা যিনি, তিনি থাকতেন খড়দায়। তা আমার ঠাকুমার আর আমাদের আসানসোলের বাড়িতে আমার এক কাকা আর এক জ্যাঠা থাকতেন, দুজনেই ব্যাচেলার, দুজনেই ওনারা বিয়ে করেননি।
ওনারা থাকতেন আর আমার ঠাকুমা থাকতেন। ঠাকুমা কিছুতেই এখানে আসতে চাইতেন না, যেহেতু মানে ছেলেরা বিয়ে করেনি, উনি ছেলেদের ছেড়ে এখানে থাকতে চাইতেন না। কিন্তু ঠাকুমার ক্যান্সার ধরা পড়লো। ঠাকুমার তখন ওই ৮০-৮২ বছর বয়স, ক্যান্সার ধরা পড়লো। তা তখন ন্যাচারালি তো আমাদের এই কলকাতাতেই আনা হবে ট্রিটমেন্টের জন্য, এরকম বাবারা গিয়ে নিয়ে এলো আর কি। ওকে, তা আনার পরে আমার ফুলকাকার বাড়িতেই ঠাকুমা ছিলেন, রাখা হয়েছিল। ফুলকাকার বাড়ি হচ্ছে খড়দায়। খড়দা তোমরা জানো গঙ্গার ধারের একটা জায়গা, খুব সুন্দর জায়গা খড়দা। খড়দা অনেক দেখার জিনিস আছে। আর আমার কাকার বাড়ি হচ্ছে খড়দার শ্যাম মন্দির, খুব বিখ্যাত, ওই কাছাকাছি কোনো একটা জায়গায়। তা কাকা তখন ওই বাড়িটায় ভাড়া থাকতেন। তা বাড়িটা ছিল একদম একটা গলির মধ্যে, গলির মধ্যে বাড়ি। গলিটা যেখানে টার্ন নিচ্ছে ঠিক টার্নের মুখে কাকা বাড়িটা ছিল। আর তখনকার দিনে দেখবে, এখনকার তো ফ্ল্যাট কালচার, এখন তো আর পুরোনো দিনের বাড়ি দেখা যায় না। তো তখন ওই খুব রক বা রক যেটাকে আমরা বলি, রক বা রকে বসে সবাই গল্প করতো বিকেলে, এরকম রক থাকতো না বাড়িতে, বাড়ির সামনে। কাকার বাড়িতে ওরকম ছিল, বাড়ির সামনে এরকম রক মতো করা ছিল। আর একদম রকটা যেখানে শেষ হয়েছে সেখানে ছিল জানলা। জানলা মানে গড়াত দেওয়া জানলা, খুললে পরে একদম 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 নিচের থেকে, মেঝের একটু উঁচু থেকে জানলাগুলো হতো, একদম লম্বা লম্বা অনেক উঁচু অব্দি। আর মধ্যে মধ্যে এরকম গড়াত গড়াত থাকতো। তা ঠাকুমাকে ওই জানলার ধারে একটা ছোট মতো বিছানা করা হয়েছিল, মানে ঠাকুমা মানে ছোট মতো এরকম এরকম তক্তপোষের মতন পেতে দেওয়া হয়েছিল, ওর ওপরেই ঠাকুমাকে রাখা হয়েছিল। আর ওইখানেই ঠাকুমা পুরো বেডরিডেন হয়ে গেছিলেন, যার জন্য ওর মধ্যেই মানে ওখানেই ঠাকুমা আলাদাভাবে রাখা হয়েছিল যাতে সুবিধা হয় ওনাকে দেখভাল করা। আর আমার বাবারা, ভাইরা, অনেক ভাই বোন আমার বাবার কাকারা, আমার পিসিরাও খুব কাছাকাছি থাকতেন। তা ওনারা ঠিক করেছিলেন কি, কোনো নার্স বা আয়া রাখবেন না ওনারা, মানে মায়ের শেষ সময় আমরা নিজেরাই মাকে সেবা করব সবাই মিলে, মানে এটা ওনাদের একটা মনের খুব ইচ্ছে ছিল। কারণ ডাক্তার মোটামুটি জবাব দিয়েই দিয়েছিল যে ঠাকুমা বাঁচবেন না। ভালো কথা। এবার ক্যান্সার তো বুঝতেই পারছো কি লাস্টের পরিণতিটা ভীষণ কষ্টদায়ক কি হয়। ঠাকুমাও খুব কষ্ট পাচ্ছিলেন, খুবই কষ্ট পাচ্ছিলেন শেষের দিকে। তা এবারে কি হয়েছিল, আমার ছোট পিসি, উনি নার্সিং এর ট্রেনিং নেওয়া, বেশি ছোট পিসি না, বেশি দেখভালটা ছোট পিসি করতো। এবারে যে কথাটা বলার, আমার ঠাকুমার সম্পর্কে একটু বলি। উনি অনেক আগেকার দিনের মানুষ, আজ থেকে উনি যখন মারা গেছেন আমি তখন 3-4-এ পড়ি সম্ভবত। হ্যাঁ, মানে আজ থেকে বহু বছর আগে। এবং তখন এবার ঠাকুমা যখনকার মানুষ বুঝতেই পারছো, অনেক দিন আগেকার, কিন্তু খুব মডার্ন ছিলেন এবং মানসিকতার দিক থেকে উনি খুব আধুনিক ছিলেন, আধুনিক মনস্ক ছিলেন। খুব একটা উনি মানে মানুষের কোনো ক্ষতি করব না বা মানুষের জন্য করব, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতেন, নিজে বই পড়ে পড়ে বিনা পয়সায় লোককে ওষুধ দিতেন, এরকম প্রচুর গরিব দুঃখীকে দেখতেন। কিন্তু পুজো আচ্ছা উনি সেইভাবে করতেন না। আমরা যখন বাড়িতে যেতাম, আসানসোলের বাড়িতে, আমার খুব স্মৃতি অল্পই, খুবই ছোটবেলার ঘটনা তো অল্প অল্প মনে পড়ে। কিন্তু মায়ের কাছে যেটা শুনেছি, উনি খুব একটা মানে পুজো আচ্ছা করতেন না। অনেক বৃদ্ধ মানুষকে আমরা কি দেখি, আমি আমার শাশুড়িকেও দেখেছি, অনেক পুজো আচ্ছা করতেন, উনি কিন্তু করতেনই না। উনি কি করতেন, উনি শুনেছি স্বপ্নে নাকি রামকৃষ্ণদেবের দীক্ষা, মানে রামকৃষ্ণদেবকে উনি স্বপ্নে দেখেছিলেন বা স্বপ্নে উনি দীক্ষা পেয়েছিলেন, এরকম একটা কিছু, মানে গুরুমন্ত্র না, মানে এরকম কিছু একটা মানে স্বপ্ন পেয়েছিলেন। তারপর থেকেই হোক কিনা উনি শুধু রামকৃষ্ণদেবেরই পুজো করতেন। ওনার ঠাকুরঘর বলতে কি ছিল, 3 জন, রামকৃষ্ণদেব, মা শারদামণি আর স্বামী বিবেকানন্দ। এই ছিল আমাদের আসানসোলের বাড়ির ঠাকুরঘর। যদিও কিন্তু আমার মা খুবই পুজো আচ্ছা করতো, বা আমরাও এরকম, মানে আমার বাড়িতেও সব ঠাকুর আছে, মানে বাট আমার ঠাকুমা এরকম ছিলেন। এবং ছেলেরাও কোনোদিন মায়ের ওপর, মায়ের মুখের ওপর কথা বলেনি, বা ওনারাও, আমার বাবারাও এইভাবেই মানুষ আর কি, এরকম কোনো কিছু না। যাই হোক, ঠাকুমা মৃত্যুর আগে যতদিন ওনার জ্ঞান ছিল, ততদিন অবধি উনি ওই পুজোই মানে রামকৃষ্ণদেবকেই মানতেন আর কি। যাই হোক, এটা বললাম এই কারণেই, তারপরে ঘটনাটা বলে তোমরা বুঝতে পারবে। এবার ঠাকুমার কিছুতেই আর কি ইয়ে হচ্ছিল না, মানে
খুব কষ্ট পাচ্ছে, লাস্টে কোনো জ্ঞানই ছিল না আমার একদম, কিন্তু মারাও যাচ্ছিলেন না। এবার অনেকদিন আগে শ্রেয়া একটা গল্প বলেছিল, অনেকদিন না বোধহয় 2-3 মাস আগে, ওই এক ভদ্র মহিলার ওই প্রায়শ্চিত্ত করা হয়েছিল, ওই গল্পটা বলেছিল শ্রেয়া। এরকম ধরনেরই আমার ঠাকুমারও চন্দ্রায়ণ প্রায়শ্চিত্ত করা হয়, যাতে মানে উনি তাড়াতাড়ি মানে মুক্তি পান আর কি, কারণ ওই কষ্টটা না কেউ দেখতে পাচ্ছিল না। আচ্ছা, এবারে যেটা হলো, ঠাকুমা ভীষণ কষ্ট পাচ্ছিল। এবার হ্যাঁ, আমার ঠাকুমা মারা গিয়েছিলেন 25শে বৈশাখ, খুব গরমকাল। এবারে কি হতো, পালা করে করে সবাই রাত জাগতো। আজকে হয়তো ছোট পিসি জাগলো, কালকে হয়তো আমার ফুল কাকা, আর আমার বাবারাও গিয়ে গিয়ে থাকতো, অন্যান্য কাকা জ্যাঠারাও গিয়ে গিয়ে, আমরা কাকার বাড়িতে মানে বাবারাও থেকে মায়ের সেবা করেছে, আমরাও বাবার সঙ্গে যেতাম, মানে আমাদের পুরো ফ্যামিলি থাকতো ওরকম গিয়ে গিয়ে, হয়তো 4-5 দিন বাবা থাকলো, এরকম ভাবে চলছিল। তা যেই দিন এই ঘটনাটা ঘটে, আমার ঠাকুমা মারা যান আর কি, সেই দিনকে আমার ছোট পিসি ছিল, ছোট পিসির বাড়ি সোদপুরে, খড়দার খুব কাছাকাছি। ছোট পিসি ছিল, ও আসা যাওয়া করতো পিসি। তা পিসি এরকম রাত্রিবেলায় এরকম যাই হয়, ঢুলতো, কিছুক্ষণ বসতো, আবার ওই চেয়ারে এই ঠাকুমার মাথার কাছে হয়তো বসে থাকতো খাটের ওপর, আবার কিছুক্ষণ একটু নিজেই এরকম ইয়ে করে ঢুলতো, ঠাকুমাকে দেখভাল করতে হতো খুব। তা হঠাৎ রাত না বোধহয় ভোরবেলায় 3-3:30 সময় বোধহয় ঠাকুমা মারা গিয়েছিলেন। না তখনকার দিনে তো এরকম ফোন ছিল না, বা সকালবেলায় না, মানে ফোন ছিল না বলবো না, মানে ফোন মানে কি এরকম মোবাইল ফোন ছিল না, সকালবেলায় আমরা খবরটা পেয়েছিলাম ফোনে। তো যাই হোক, ওই 3:30-4টে নাগাদ বোধহয় ঠাকুমা মারা গিয়েছিলেন। গরমকাল হলেও 3:30-র সময় অন্ধকারই থাকে। হঠাৎ আমার পিসি দেখছে, যেহেতু ঠাকুমা জ্ঞান ছিল না, সেহেতু মৃত্যুর সময়টা ওরকম ভাবে আগে থেকে খুব একটা বোঝা যায়নি যে খুব মৃত্যু যন্ত্রণা পাচ্ছে বা কিছু, ওই রকম নয়, শুধু একটু স্ট্রোক ম্যাসিভ অ্যাটাক মতো লাস্টে হয়েছিল, শুধু একটু ছটফট মতো করেছিল। পিসি সেইভাবে কিন্তু বুঝতে পারেনি। এবারে হঠাৎ দেখছে পিসি ঠাকুমা ছটফট করছে, তারপরে চুপ। পিসি কিন্তু বুঝতে পারেনি যে ঠাকুমা চলে গেছে। কিছুক্ষণ পরে দেখছে ওই, আর গরমকাল, জানলাগুলো তো পুরো খোলা, কারণ প্রচন্ড গরম, এসি ছিল না ঘরে, হ্যাঁ, প্রচন্ড গরম, জানলাটা খোলা, ঠাকুমার দিকেরই জানলা, মানে জাস্ট ঠাকুমা শুয়েছে, জানলাটা খোলা। দেখছে পিসি ওই রাস্তাটা দিয়ে, মানে আমি বলেছিলাম না বাড়িটা হচ্ছে একটা গলির ধারে, একদম মানে গলিটা ঠিক কর্নারে, ওইখান থেকে গলিটার এন্ড অব্দি দেখা যায়, হ্যাঁ, গলিটা যেখানে শেষ হচ্ছে জানলা দিয়ে দেখলে ওই গলিটার এন্ড অব্দি দেখা যায়, তারপরে গলিটা আবার অন্যদিকে বেঁকে গেছে। আমার পিসি দেখছে একজন গেরুয়া পরা যেন কে ওইখান দিয়ে চলে যাচ্ছেন, মানে ভদ্রলোক যিনি যাচ্ছেন তার গা দিয়ে যেন একটা জ্যোতি বেরোচ্ছে পুরো। এইটা আমার পিসি বলেছিল। পিসি না তখন বুঝতে পারছে না এত রাত্রিবেলায় কি হলো যে এরকম এরকম ভাবে মানে কি হলো, তখন পিসি তখনও বুঝতে পারিনি, কিন্তু আমার ঠাকুমা নেই। সকালবেলায় পিসি তারপরে ঘুম পেয়ে গিয়েছিল, হয়তো একটু এরকম ঢুলে ঘুমিয়ে পড়েছিল। এবার ভোরবেলায় আমার কাকা উঠেছে, উঠে বলছে, হ্যাঁ রে মা কিরকম কাঠ হয়ে এরকম শুয়ে আছে, কিরকম লাগছে মাকে। তখন তারপরে দেখা গেল ঠাকুমা নেই, এবং ডাক্তার এসে বললেন, দেখে উনি এক্সপায়ার করে গেছেন, এবং ওই টাইমটা বললেন এরকম 3:30 থেকে 4টের মধ্যে এরকম এক্সপায়ার করে গেছেন। তো এইটা আমাদের সবার কাছে পিসি যখন পরে আমাদের কাছে গল্প, আমার ঠিক মনে নেই, মানে আমি কথাটা শুনেছিলাম সেটা তোমাদের বলছি, মানে মায়ের কাছে বাবার কাছে শোনা, বাবা মায়ের কাছে মানে এরকম বলেছিল, তখন কিন্তু এরকমই মনে হয়েছিল যে হ্যাঁ কিছু একটা। এইটা কিন্তু ঠিক কোনো ভৌতিক ঘটনা নয়, আমি এই জন্যই বললাম, এটা আমরাও জানি না, কিন্তু কোনো একটা মানে গুড সোল, মানে কোনো একটা মানে কোনো সন্ন্যাসী বা যাই হোক জানি না কি, কাউকে একজনকে দেখা গিয়েছিল, কিন্তু ওইরকম রাস্তায় অত রাত্রিবেলায় গা দিয়ে আভা বেরোচ্ছে এইরকম, পিসিও দেখে খুব অবাক হয়ে গিয়েছিল। এটা আমাদের কাছে খুব একটা অদ্ভুত ব্যাপার, ওই জন্য আমি এই গল্পটা শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের জানিও। আচ্ছা, এবার একটুখানি কমেন্টগুলো পড়ি। দেবাশিস নন্দা ক্লিয়ারলি, ইটস ওকে। আচ্ছা, ঠিক আছে। আবার বলছে কথাগুলো কেটে কেটে যাচ্ছে।
কাটছে? কথা কি কাটছে? কথা কাটছে? রাতুল ঘোষ লিখছে দেবাশিস নন্দা ইজ ওকে। ওকে, আচ্ছা। আর কে কি কমেন্টে তোমরা করেছো আমি দেখছিলাম, অনেকেই অনেক কমেন্ট করছো আমার কথাটা শোনার পরে, কিন্তু আমি এখন তো দেখতে পাচ্ছি না, আমি গল্পগুলো বলার পরে দেখবো। আর একটা কথা বলি, আমি তো খুব একটা লাইভে আসি না, আমি প্রতি মাসে একবার করে আসি, যে এরকম নয় যে প্রতি মাসে 2বার 3বার। এই মাসে আমাকে শ্রেয়া 2টো স্লট দিল। আর দিল মানে সত্যি আমাকে এত এরা সম্মান করে, ভালোবাসে, দিদি দিদি বলে সবসময় ফোন করে। শ্রেয়া মানে মানে শ্রেয়া ছোট আমার থেকে, তাও আমি বলবো ওর কাছে আমি গ্রেটফুল। আর ওই আমাকে বলে, চন্দনা দিদি না, সবাইকে 2টো করে স্লট দেওয়া হচ্ছে, তোমাকেও 2টো বলতে হবে, তুমি 2 দিন বলবে। কিন্তু আমি সবসময় চেষ্টা করি গল্প রিপিট না করতে, আর করিও নি। কটা ইয়েতে বোধহয় আমি 7টা-8টা লাইভ হচ্ছে আমি করিনি, কিন্তু আমার তো গল্পের স্টক নেই। আমি যাকে দেখতে পাই বলি আমাকে তোমরা একটু বলবে তোমাদের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, এরকম ভাবে বলে গল্প কালেক্ট করি। সো তোমরা যদি আমাকে কেউ গল্প শেয়ার করো খুব ভালো হয়। তোমাদের নিজস্ব অভিজ্ঞতা হোক, তোমাদের শোনা কোনো অভিজ্ঞতা হোক, তা কি করে করবে না, সব থেকে ভালো হয় যদি তোমরা আমার ফেসবুক খোলো। তো কিওয়ার্ড হচ্ছে এখানে, তোমরা যদি এমনি চন্দনা ঘোষ খুলে দেখতে পাও তো খুব ভালো, আমার প্রোফাইলে আমার ছবি আছে, বুঝতে কোনো অসুবিধা হবে না। আর যদি অসুবিধা হয় তোমরা হাওড়া লিখে সার্চ করতে পারো, কিওয়ার্ড হাওড়া, তাহলে আমাকে যদি তোমরা ফেসবুকে মেসেঞ্জারে গল্পগুলো পাঠাও খুব ভালো হয়, আমি শেয়ার করতে পারবো তোমাদের সাথে, সবার সাথে ভাগ করে নেব। কারণ এই গ্রুপে গল্প বলতে আমার সত্যি খুব ভালো লাগে। আর তোমরা সবাই এত ভালো, অনেকের সঙ্গে আমার ব্যক্তিগতভাবেও ফেসবুক ফ্রেন্ড, তারা এখন আমার, তাদের সঙ্গে আমার এভাবেই ইন্টারাকশন হয়। তো ঠিক আছে, তুমি কেন আসো না, তোমার আরো লাইভ চাই। আসলে ওই যে বললাম, গল্পগুলো তো আমি বানাই, দেখো গল্প তো আমার চাই, গল্প তোমরা আমাকে পাঠাও, নিশ্চয়ই আমি আসবো। সব বন্ধুদেরই বলছি, আমাকে তোমরা প্লিজ 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 গল্প পাঠাও। ওকে, আচ্ছা আমি নেক্সট গল্পে আসছি। নেক্সট গল্পটা হচ্ছে রানাঘাটের একটা গ্রামের গল্প। রানাঘাটের ভেতরে, বেশ ভেতরের একটা গ্রাম, সেইখানকার গল্প। গ্রাম মানে সেখানে শুধু চতুর্দিকে ক্ষেত, এরকম আর কি ব্যাপার। রানাঘাটের অনেক ভেতরে। রানাঘাট এখন অনেক ইমপ্রুভড, অনেক ভালো ভালো দোকান বাজার আমি গিয়েছি কিছুদিন আগেই দেখেছি, বাট এটা একটু ভেতর দিকে ইন্টেরিয়ারের। ওকে, গল্পটা কতগুলো ইয়াং ছেলের গল্প, তাদের অভিজ্ঞতা। গল্পটা আমাকে একজন শেয়ার করেছে, তার ইচ্ছা নয় তার নামটা আমি প্রকাশ করি, সেই জন্য তার নামটা আমি অজ্ঞাতই রাখছি। আমার ঘনিষ্ঠ একজন আমাকে শেয়ার করেছে। ওকে, আচ্ছা, গল্পে শ্যামল, উৎপল, কল্লোল, আরো কয়েকজন ছেলে, আমি সবার নামটা এখানে বলছি না, তারা সবাই মিলে ফিস্ট করছে। এখন তো ফিস্টের সময়, ওই জন্য গল্পটা তোমাদের বলছি। এখন তো সবাই পিকনিকে যাচ্ছ, স্যাটারডে সানডে সবাই যাচ্ছ, এটা তো পিকনিকেরই মরশুম। হ্যাঁ, শীতকাল মানেই আমাদের পিকনিক, ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া, এরপরে আসছে পিঠে পুলি এইসব। তো ঠিক আছে, তো ওরা পিকনিক করছে। এবার গ্রামের পিকনিক কিন্তু খুব সুন্দর, মানে আমাদের এখন শহরের পিকনিক ভাই আর এরকম হয় না, সেটাকে ঠিক আমার পিকনিক বলতে আমি খুব একটা সেই ফ্লেভারটা পিকনিকের কিন্তু এখন পাওয়া যায় না। এখন পিকনিক মানে কি, আমরা গাড়িতে করে বা বাসে করে যাচ্ছি, খুব লাক্সারিয়াস কোনো মানে একটা বাসে করে কোনো একটা রিসর্টে গিয়ে আমরা উঠছি, খুব খানা পিনা দেদার মস্তি, ঠাকুর রান্না করছে, আমরা খাওয়া দাওয়া করছি, আমাদের ছেলে পুলেরা খেলাধুলো করছে, ব্যাডমিন্টন খেলছে, এই পিকনিক। আমরা বসে গসিপ করছি, পিএনপিসি করছি না। বাট তখন আমরাও ছোটবেলায় যে পিকনিক করেছি, তোমরা একটু মনে করো তোমাদের ছোটবেলাটা, আমরা কিরকম করতাম। মায়েদের বলতাম না, কেউ বাড়ি থেকে আমরা তেল নিয়ে যাচ্ছি, আলু নিয়ে যাচ্ছি, কেউ চাল আনছে, এরকম করে রান্না হচ্ছে, এইটা ছিল পিকনিক। তো আমি যে পিকনিকটার কথা বলছি ঠিক সেরকম একটা পিকনিক। সবাই বাড়ি থেকে কিছু কিছু জিনিস জোগাড় করে করে নিয়ে এসেছে, এবং হ্যাঁ লেট হয়ে গেল না না, একটা মাত্র গল্প হয়েছে রুদ্র, একটা মাত্র গল্প হয়েছে, তুমি শুনে নিও। আজ পিঠে খেলাম, আহা। আর এইসব বললে আর হবে, পাঠাতেও হবে না।
শুধু গল্প শোনালে হবে অমৃতা? আচ্ছা ঠিক আছে, দেখা হবে মনে হয় 16 তারিখে, সেদিন কিন্তু আনবে। হ্যাঁ ওকে। এবারে সরি একটুখানি আমি ইয়ে করে ফেললাম। ওকে, এবারে পিকনিকে এরকম সব ছেলেগুলি বাড়ি থেকে সব মায়েদের কাছ থেকে চেয়ে চিনতে কিছু কিছু জিনিস এনে পিকনিক করছে। কিরকম জায়গায় না, ক্ষেতের ধারে বসে পিকনিক। কি সুন্দর চিন্তা করো, সামনে ধান ক্ষেত, রোদ্দুরের মধ্যে বসে পিকনিক হচ্ছে। পিকনিক করতে গিয়ে এখন ওদের নজরে পড়েছে যে হ্যাঁ পিকনিকটা দিনের বেলায় নয়, মোস্ট প্রবলি ওরা বোধহয় সন্ধ্যের দিক করেই করছিল বা এরকম একটা কিছু। সন্ধ্যের দিক করেই করছিল, যে করতে করতে রাত্রি হয়ে যাবে, খেয়ে দেয়। গ্রামের দিকে তো লোকেরা বেশি রাত করে না, ওই 7টা-8টার মধ্যে কমপ্লিট করে সব যে যার ঘরে চলে যাবে। এই দুপুর থেকেই সব খেয়ে দিয়ে, বাড়ি থেকে দুপুরবেলা খেয়ে দিয়ে এসে সব মস্তি হচ্ছে আর কি, এরকম ব্যাপার। তো এবার করতে করতে রান্না, এবার একজন হচ্ছে মেন কুক, সে রান্না করছে, তার নাম হচ্ছে শ্যামল। হ্যাঁ শ্যামল। আর তাকে অ্যাসিস্ট করছে উৎপল, কল্লোল, আরো যারা আছে তার সাঙ্গপাঙ্গ, তারা তাকে অ্যাসিস্ট করছে। এবারে করতে করতে তখন কি রান্না হচ্ছিল, হয়তো আলুর দম হচ্ছিল বা কিছু। এখন মনে পড়েছে যে টমেটো আর কড়াইশুঁটি নেই। আলু আনা হয়েছে বাট টমেটো আর কড়াইশুঁটি আনা হয়নি। তখন এই শ্যামল বলেছে এই যে এত, আর তখন কি খেতে খেতে তো একদম, এইটা তো একদম কড়াইশুঁটি টমেটো সিজন না, শীতকাল, আর ওই সব জায়গায় তো লোকের খেতে খেতে এরকম তো ফলেই থাকে। বলে যাতে একটু দেখতো, একটু দুটো টমেটো আর একটুখানি কড়াইশুঁটি তুলে আন, আর আলুর দমটা না হলে না ঠিক জমবে না, বুঝলি, এরকম ব্যাপার। আলুর দম হোক, আলু ফুলকপি হোক, কিছু একটা হবে আর কি। তা কি করেছে, আর ও মানে ইয়ে করেছে, মানে উৎপল যে সে আনতে গেছে। এরপর বলি শ্যামল যে তার ভীষণ রেডিও শোনার নেশা ছিল, তখন ভীষণ রেডিওর একটা ব্যাপার ছিল, রেডিওর ব্যাপার ছিল, এবং আমারও খুব রেডিও শোনার নেশা ছিল। আমার কেন এরকম, আমরা যারা এখানে তো সবই দেখি ইয়াং জেনারেশন, যদি আমার বয়সের কেউ থাকে 80-র দশকে পর্যন্ত, 80 কেন, আমি তো বলবো 90-এর দশকে আমার যখন বিয়ে হয়, আমি কিন্তু বিয়ের পরে রেডিওটি বাবা আমার সঙ্গে করে আমি নিয়ে এসেছিলাম। আমার বাবাকে বলেছিলাম, বাবা আমি রেডিওটা কিন্তু নিয়ে যাব। টিভি দেখতাম বাট রেডিওটা আমার ছিল সব সময়ের সঙ্গী। তা এই শ্যামলেরও এই আমারই মতন রেডিও শোনার খুব নেশা ছিল। তখনকার দিনে বড়লিনের সংসার মনে পড়ছে, তারপরে কিসের যেন একটা, কি ফিনাইল কোম্পানির একটা ভূতের বারবেলা বলে হতো, দুপুরবেলায়, শনিবারের বারবেলা, ইয়েস এইগুলো হতো, মনে পড়ছে, খুব নস্টালজিক হয়ে পড়ছে গল্পটা বলতে বলতে। তো সেই রেডিও খুব শুনতো শ্যামলের পিকনিক হলে কি হবে, রেডিও তারস্বরে রেডিও বাজছে, রেডিওতে বিভিন্ন গান হচ্ছে বা কিছু হচ্ছে। এবারে শ্যামল তো উৎপলকে পাঠিয়েছে কড়াইশুঁটি আর টমেটো তুলে আনতে ক্ষেত থেকে, উৎপল তো যাচ্ছে। এবার উৎপলের যেটা অভিজ্ঞতা, মানে ও যাচ্ছে ক্ষেতের পাশ দিয়ে দেখছে কোথায় পাওয়া যায় টমেটো কড়াইশুঁটি, হঠাৎ দেখছে কিছুটা আগে ওই শ্যামল যাচ্ছে, আর শ্যামলের হাতে ওই রেডিওটা, ওটা হাতে ঝুলিয়ে ও যাচ্ছে। এ কি যাচ্ছে, মানে ও তো তখন ভীষণ, রেডিও আমারও সঙ্গী ছিল, হ্যাঁ, তা এইভাবে রেডিওটা ঝুলিয়ে যাচ্ছে। তখন উৎপল ভাবছে, আরে শ্যামলদা তো আমাকে বললো এটা আনতে, কড়াইশুঁটি আর টমেটো, শ্যামলদা আবার আমার আগে কি করে চলে গেল। ও না শ্যামলদা বলে খুব ডাকছে, কিন্তু কোনো সারা শব্দ নেই, কোনো সারা শব্দ দিচ্ছে না, ও এরকম আগেই যাচ্ছে। তো খুব ভয় পেয়ে গেছে, মানে ও না তখন ভয় পায়নি ঠিক, মানে তখন না ও হিপনোটাইজের মতো, মানে ওর পেছন যাচ্ছে। কিছুক্ষণ পরে গিয়ে না ওর সম্বিত হয়েছে, ওর স্পিডে পাটা চালাচ্ছে। এ কি, আমি যতই স্পিডে যাচ্ছি আমি তো ধরতে পারছি না, দূরত্বটা একই থাকছে, কিন্তু শ্যামলদা তো এতটা জোরে দৌড়াচ্ছে না, আমি তো দৌড়ে যাচ্ছি তাও তো আমি ধরতে পারছি না। তখন না ওরকম একটা অদ্ভুত লেগেছে, ও তখন কাছাকাছি যেখানে টমেটো আর কড়াইশুঁটি পেয়েছে কোনো রকমে তুলে ও দৌড়ে যেখানে পিকনিক ওদের হচ্ছিল সেখানে চলে এসেছে। এসে দেখছে ওই শ্যামলদা বলে যে ভদ্রলোক, মানে যে ছেলেটি ওকে পাঠিয়েছিল ওদের দাদা, সেই সেখানে বসে রীতিমতো রান্নার মানে জোগাড় যন্ত্র করছে। তখন বলছে, হ্যাঁ এ কি শ্যামলদা,
তুমি তো এইখানে, আমি তাহলে কাকে দেখলাম? ঠিক তুমি তোমার মতো রেডিও নিয়ে সে আমার আগে আগে যাচ্ছে। এইগুলো না আগে গ্রামে ঘরের দিকে এগুলো দেখা যেত, মানে খুব খোলামেলা পরিবেশে পিকনিক, তো এরকম কোনো হয়তো আত্মা এরকম ভাবে ওইখানে, মানে হয় না খোলা জায়গা এরকম পিকনিক হচ্ছে, এরকম কোনো একটা আত্মা এরকম ভাবে হয়তো ওকে হিপনোটাইজের মতো ও যাচ্ছিল, ওকে পুরো টান ছিল যেন, এরকম একটা ব্যাপার। এবার ও পরবর্তী ক্ষেত্রে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। ও মানে বুঝতে পেরেছিল যে হ্যাঁ কিছু একটা ও বিপদে পড়তে যাচ্ছিল, কিন্তু মানে গুরু বলি হোক যাই হোক ও নিজে বুঝতে পেরে খুব সাবধান হয়ে গিয়েছিল। এইটা কিন্তু মানে এরকম ধরনের অভিজ্ঞতা কিন্তু যারা একটু ফাঁকা টাকা এরিয়ায় থাকেন, এরকম অভিজ্ঞতা কিন্তু অনেকের জীবনেই হয়। এবং গল্পটা যে শেয়ার করেছে সে তার কাছ থেকে পুরো শুনে আমাকে বলেছে একদম। হ্যাঁ, অমৃতা কি লিখছে, শনিবার ডাল পোস্ত খেতাম আর শুনতাম। হ্যাঁ, আমিও রেডিও শুনতাম। হ্যাঁ, রেডিওটা আমরা সবাই খুব ভালোবাসতাম, ঠিক। আচ্ছা, এবার যে গল্পটা বলবো, এই গল্পটা বারাসাত থেকে একজন শেয়ার করেছেন। ইনি আমার একজন আত্মীয়, কিন্তু ওনারও আমি নামটা মানে বলছি না। উনি সরকারি কর্মচারী ছিলেন, তথ্য সংস্কৃতি বিভাগে চাকরি করতেন, এখন রিটায়ার্ড। ওনার নামটা ওনার ইচ্ছা নয় আমি প্রকাশ করি, আমি সেই জন্য ওনার নাম করছি না, ধরে নিচ্ছি ওনার নাম অধীর বোস। গল্পটা কিন্তু উনি নিজে আমায় শেয়ার করেছেন, বলেছেন সরাসরি, আমার রিলেটিভ বলেছেন আর কি। তা এবার ওনার যারা বন্ধু বান্ধব, বন্ধু বান্ধবদের মধ্যে একজন ছিলেন একটা নাম করা হাইকোর্টে, এখানেও আমি নামটা বলতে পারবো না কোন কোর্ট, হাইকোর্টে সিনিয়র লয়ার ছিলেন। এবার বন্ধু বান্ধবদের যখন আড্ডা হতো, উনি ওই লয়ার ভদ্রলোক যিনি আমাকে যিনি গল্পটা বলেছেন অধীর বাবু, ওনার বন্ধু, উনি বলেছিলেন যে জানিস তো আমাদের এরকম কোর্টের যে বার্ড লাইব্রেরি আছে তাতে এরকম, ওটা খুব স্পুকি, এরকম হন্টেড এরকম কিছু অভিজ্ঞতা অনেকেই ফেস করেছে। তা এটা শোনার পরে আমার নন্দাই এবং আরো মানে মানে আমার যিনি রিলেটিভ উনি সম্পর্কে আমার নন্দাই হন, একটু দূর সম্পর্কে। উনি বা আরো মানে ওনার যেসব বন্ধু বান্ধব ছিলেন তারা মানে খুব উৎসাহ দেখিয়েছেন যে ঠিক আছে, এরকম কিরকম অভিজ্ঞতা তোমার? বলছে দেখো আমিও এরকম ফিল করেছি এক একদিন, লাইব্রেরিতে তো লয়ারদের আনাগোনা থাকেই, যেতে হয়। বলছে এটা অনেকেই বলেছে এবং আমিও ফিল করেছি যে সেখানে কিছু একটা আছে। এবার এদের তো খুব উৎসাহ অন্যান্যদের, তুমি এরকম বলছো, তাহলে তো আমাদের একবার যেতে হয়, তুমি একটা ব্যবস্থা করো, আমরা একদিন ওখানে থাকি। বলো থাকলে তো ওরকম ভাবে হবে না, থাকি মানে কি আমি থাকবো আর ভূত এসে আমাকে দেখা দেবে, এরকম ব্যাপার তো হয় না, এটা ফিল করার ব্যাপার। ঠিক আছে আমি দেখবো কোনো একদিন যদি ওখানে থাকার ব্যবস্থা করা যায়। ওরকম ভাবে তো কোর্টের বার্ড লাইব্রেরির ভেতরে ওরকম ভাবে তো থাকা যায় না, যেহেতু উনি সিনিয়র মানে সিনিয়র মোস্ট লয়ার, এবার ওনার একটু ভেতরে জানাশোনা বা এত বছরের একটা পুরনো ইয়ে ওনার তো একটা থাকবেই ভেতরে জানাশোনা। উনি একদিন ব্যবস্থা করেছেন যে ওই লাইব্রেরির মধ্যে কোনো একটা ঘরে থাকা হবে, রাত্রিবেলা থাকা হবে, রাত কাটানো হবে, এরকম ভাবে উনি একটা ব্যবস্থা করেছেন, রাত কাটানো হবে। আর ওনাদের ওখানে যে কুক ছিল, যে মানে ওদের ক্যান্টিনের কুক বা যেখানে হোক, তাকে ফিট করে রেখেছে, তুমি রাত্রিবেলা আমাদের রান্না করে দেবে, আমরা একটা রাত এখানে কয়েকজন বন্ধু মিলে থাকবো। বেশ ভালো কথা, খুব উৎসাহ নিয়ে সবাই, সবার মনেই একটা অবিশ্বাস ওরকম বলেছে, দেখা যাক দেখা। ও পল্লবী লিখছে ঝুমা মাসি এসে গেছে, বাহ খুব আনন্দ হচ্ছে পল্লবী তোকে দেখে, বাহ খুব আনন্দ হচ্ছে দেখ। আচ্ছা এবারে যেটা হয়েছে, ওই অধীর বাবু এবং ওনার সব বন্ধুরা ওই যে লয়ার ভদ্রলোকের সঙ্গে মিট করে বিকালবেলায় সব হাজির হয়ে গেছে। ওইটা ছিল মোস্ট প্রবাবলি শনিবার, শনিবার শনিবার রাত্রিবেলা, কারণ সবাই মোটামুটি চাকরি করে, সরকারি কর্মচারী হোক এমনি হোক, মোটামুটি শনিবার আর পরের দিন রবিবার ছুটির দিন,
ওই দিনটা হলেই সবার সুবিধা হয় মিট করার পক্ষে। আর যাদের কথা বলছে তারা তখনও চাকরি করে, কেউ রিটায়ার হয়নি, ওই শেষের দিকে আর কি রিটায়ারমেন্ট হবে হবে এরকম সব বয়স। সবাই বয়স্ক, কেউ খুব অল্প বয়স্ক নয়। কিন্তু যে আমাকে যে গল্পটা বলেছে সে খুব বানিয়ে বলেছে বা খুব মজা করে বলেছে না, খুব সিরিয়াসলি বলেছে। ঘটনাটা সত্যি সত্যি ঘটনাই বলি এখানে আমরা সবাই। আর এবারে সবাই মিলে মিট করেছে, করে প্রথমে তো খুব গল্প গুজব হচ্ছে, চা বিস্কুট যেরকম হয় সন্ধ্যাবেলা চা ফা নিয়ে খাওয়া দাওয়া হয়েছে। হয়ে রাত্রিবেলায় গল্প টল্প করে রাত 10টা 11টা অবধি গল্প টল্প করে যে ভদ্রলোককে ফিট করেছিল রান্নার জন্য, তিনি রান্না বান্না করে দিয়েছেন। করে দিয়ে যেটা হয় আর কি, খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছে। সব বাড়ি থেকে বিছানা টিছানা এনেছিল, বিছানা টিছানা পেতে মাটিতে, ওখানে তো মাটিতেই শুতে হবে, কিছু করার নেই। বড় বড় হল ঘরের মতো ঘর তো, মাটিতে শুয়েছে, ভালো করে খিল ফিল দিয়ে সবাই শুয়েছে পাশাপাশি। তা কোনো যে অধীরবাবু ভদ্রলোক, তাকে একদম ধারে দেয়া হয়েছে। সে বলছে দিদি দিদি আমাকে একদম ধারেই দিলি, তা ঠিক আছে কোনো ব্যাপার নয়, ও আমার এত ভয়টয় নেই, দেখবো কি হয়, তোরা তো বলেছিস ঠিক আছে দেখা যাক না, যদি ফিল টিল করতে পারি, আমরা তো ফিল করার জন্যই এখানে এসেছি, এরকম ব্যাপার। তা 4-5 জন আছে, খুব একটা ভয় কারুর করছে না, দিব্যি শুয়েছে সবাই। ভয় করছে না বলাও ভুল, অত বড় একটা এরকম একটা কোর্টের মতো জায়গা, তার মধ্যে বাড়ি লাইব্রেরির ঘর, মানে বেশ বড় রুম, একটু বড়ই হয় রুমগুলো, একটু তো ছমছমে হয়তো লেগেছে। আর কেউ সেটা স্বীকার করে না, যখন সবাই একসঙ্গে থাকে না, কেউ স্বীকার করে না সেটা। তো বেশ শুয়েছে সবাই। রাত্রিবেলায় আচ্ছা, ছিটকিনিটা দিয়ে শুয়েছিল, এটা কিন্তু সবাই খুব ভালো করে বলেছে, দেখো ছিটকিনি দিয়ে আমরা সবাই শোনা। এবং এটা কিন্তু এই অধীরবাবু খুব ভালো করে নোটিস করেছিলেন যে লাস্ট ছিটকিনি দেয়া হয়েছিল। এবার রাত্রিবেলা ওনার ওয়াশরুমে যাওয়ার দরকার হয়েছে। এবার ওয়াশরুমে যাবেন, ওয়াশরুমে যেতে গিয়ে দেখছেন ছিটকিনিটা কিন্তু খোলা। ছিটকিনিটা খোলা আর দরজাটা পুরো হাট করে খোলা। ছিটকিনিটা তো খোলা বটেই, দরজাটা হাট করে খোলা। তখন উনি উনার বন্ধুদেরকে ডেকেছেন, হ্যাঁ দরজা এরকম ভাবে খোলা কেন? তখন কেউ বলছে না তো আমরা জানি না, তো আমরা তো কেউ উঠিনি, ঘুম থেকেই উঠিনি, আমরা তো ঘুমাচ্ছি, তখন তো 1:30-2টো হবে। যাই হোক, উনি ওয়াশরুমে গেছেন, এসে শুয়েছেন, আবার যথারীতি দরজাটি বন্ধ করে শুয়েছেন। তখন কিন্তু মোটামুটি একটা মানে অনেকটা কিছুক্ষণ ঘুম হয়ে যাবার পরে দেখবে সবার ঘুমটা একটু পাতলা মতো হয়ে যায়। হঠাৎ দেখছে, মানে শুনছে, ওরা দেখছে না, শুয়ে ওরকম দরজার একদম পাশ দিয়ে যেন কে যেন মানে গাম বুটের মতো বুট পড়ে, যেন বুটের আওয়াজ, বুটের আওয়াজ হলে যেরকম হয় না ঠিক ওরকম আওয়াজ, গাম বুটের মতো কে পড়ে চলে গেল, আবার এলো, আবার গেল। এবার অনেকজন আছে বলে ওদের একটু মানে বুকে বলেন না দরজাটা খুলে দেখি তো কেউ কিনা সত্যিকারের, কেউ কি আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে বা কিছু। কেউ নেই, আর ওখানে কে থাকবে রাত দুপুরে, কেউ নেই, আবার দরজা বন্ধ করে শুয়েছে। এবারে মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে। ভোরবেলাতে যখন ঘুম ভেঙেছে তখনও দেখছে আবার ওই দরজার ছিটকিনিটি খোলা। এই যে জিনিসটা দেখো, কিছু তো একটা রয়েছে। গামবুটের আওয়াজটা একটা এমনি চটির আওয়াজ হয়, এমনি খসখসে আওয়াজ নয়, গামবুটের আওয়াজ। আর দরজাটা খুললো কে দুবার? ওনাদের মধ্যে কিন্তু কেউ নাই, ওনারা কেউ ছোট বাচ্চা নয় যে একজন মজা করার জন্য আর একজনকে প্রমাণ করার জন্য এটা করবে যে এখানে কোনো এরকম ব্যাপার আছে, কোনো একটা হন্টেড। এটা তো তাদের সেই জায়গার তাদের বয়সটা নয়, কেউ তারা মিথ্যে বলবে বা ভয় দেখাবে। সুতরাং পরে সবাই মোটামুটি স্বীকার করেছিল না এখানে কিছু একটা রয়েছে। এই ঘটনাটা আমাকে শেয়ার করেছেন বারাসাত থেকে অধীরবাবু। আচ্ছা, এবার যে গল্পটা বলবো, এই গল্পটা হচ্ছে এই গল্পটা
বাড়ির কাছেই, আমাদের এই শিবপুরেই বাড়ি। ওর নাম সুস্মিতা। সুস্মিতা শেয়ার করেছে। আচ্ছা, সুস্মিতার বাপের বাড়ি হলো কদমতলায়। কদমতলায় সুস্মিতার বাপের বাড়ি। এই ঘটনাটা, সুস্মিতার এখন বিয়ে হয়ে গেছে, এটা ওর বিয়ের আগেকার ঘটনা। তখন ওর বিয়ে হয়নি, বিয়ের আগেকার ঘটনা। তখন ও কলেজে পড়ে, কলেজের ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার এরকম কিছু একটা পড়ে। আচ্ছা, কোন সুস্মিতা, তুমি যদি দেখো বা আমাকে একটুখানি লিখে জানাতে পারো তখন তুমি কি পড়ো, আমার হয়তো অতটা মনে নেই, কেউ লিখে জানাতে পারো সুস্মিতা। আচ্ছা, তা যাই হোক, সুস্মিতা বাপের বাড়িতে থাকে, পড়াশোনা করে, এরকম নেই। ওদের বাড়িটা কিরকম ফ্ল্যাটের মতো বাড়ি, একদম ফ্ল্যাট যেরকম হয় বাড়ি, পুরোনো বাড়ি ভেঙে করা, মানে ফ্ল্যাটের না, পুরোনো বাড়ি ভেঙেই বোধহয় ফ্ল্যাট হয়েছিল, ফ্ল্যাটেই ওরা থাকতো, এরকম একটা কিছু হবে। হ্যাঁ, আচ্ছা, তখন ও 12-এ পড়ে। আচ্ছা, ফ্ল্যাটের মতো বাড়ি। তা ওদের উল্টো দিকের ফ্ল্যাটেই, এক একটা ফ্লোরে বোধহয় 3টে করে ফ্ল্যাট এরকম। তা উল্টো দিকের ফ্ল্যাটে এক ভদ্রমহিলা থাকতেন, বয়স্ক, আর তার মেয়ে, আনম্যারিড একটি মেয়ে ছিল। মা আর মেয়ে দুজনে থাকতো। তা যা হয়, উল্টো দিকের ফ্ল্যাট মানে ওদের সঙ্গে খুব ভালো র্যাপো ছিল, খুব যাতায়াত ছিল। তা একদিন সুস্মিতার বাড়িতে কেউ নেই, মা নেই, বাবা নেই, কেউ নেই। তা ও গিয়ে ওই তাকে ঠাকুমা ঠাকুমা করতো, ওই বয়স্ক ভদ্রমহিলাকে সুস্মিতা ঠাকুমা ঠাকুমা করে ডাকতো, ঠাকুমা বা দিদা এরকম কিছু একটা সম্বোধন করতো। তা ও গিয়ে পরীক্ষার পড়া করছে, তা সবসময় পড়া করলে যা হয়, একটু যাই, একটু ঘুরে আসে ঠাকুমার কাছ থেকে বলে ও গিয়েছে, গিয়ে গল্প টল্প করেছে। ঠাকুমা আবার মুড়িও খেতে দিয়েছে, মুড়ি খেয়েছে, এরকম আর কি। মুড়ি মাখছিল, আয় একটু বস, মুড়ি খা। এটা সন্ধ্যেবেলার ঘটনা। তাও এসেছে। আর ওদের না দুটো ফ্ল্যাটের, মানে ফ্ল্যাটটা কিরকম ছিল, মানে মুখোমুখি, কিন্তু বাথরুমটা কিরকম ছিল না, বাথরুমের মানে ওয়ালটা একই ছিল, হয় না খুব ফ্ল্যাটের মানে কাছাকাছি যে কোনো, মানে খুব বাথরুমটা ঠিক এমন জায়গায় ছিল যে একই ওয়াল, ওই ফ্ল্যাট আর এই ফ্ল্যাটের ওয়ালটা। তো যাই হোক, কিছুক্ষণ পরে দেখছে, আর বাথরুমের ওপরে না একটা এরকম, মানে একদম ওপরে কিছু জাবড়ি জাবড়ি করা ছিল, ওইখান দিয়ে দেখছে ধোঁয়া ধোঁয়া আসছে, বাথরুমে গিয়ে দেখছে ধোঁয়া ধোঁয়া। এবার ও ধোঁয়া ধোঁয়া দেখে ঠাকুমার ফ্ল্যাটের দরজা ধাক্কাচ্ছে, দেখছে বন্ধ। তখন আশেপাশের ফ্ল্যাটের লোকদের ডেকেছে, ওরা দরজা দরজা ভেঙে দেখছে ঠাকুমা বাথরুমের মধ্যে ঢুকে সুইসাইড করেছে, মানে আগুনে পড়ে মারা গেছে। অথচ তার কিছুক্ষণ আগে সুস্মিতা গিয়েছে, একসঙ্গে মুড়ি খেয়েছে। এখন কিছু একটা ঘটনা ঘটেছিল, বা কিছু একটা বাড়িতে কোনো কিছু প্রবলেম হয়েছিল, মানসিক বা মানসিক ওনার কোনো সমস্যা ছিল। এই বয়সের একটা মানুষ, যে কিনা এমনিতেই কিছুদিন পরে হয়তো ওনার, কতদিন আর ওনার আয় ছিল, হয়তো তখন যদি 70-75 হতো, উনি আর কতদিন বাঁচতেন। কোনো তো নিশ্চয়ই কারণ ছিল, না হলে কেউ এরকম ভাবে মারা যান না। যাই হোক, উনি সুইসাইড করে মারা গিয়েছিলেন। মারা যাওয়ার পর থেকেই মানে প্রত্যেকে, ফ্ল্যাটের প্রত্যেকে ভীষণভাবে উপদ্রবের সম্মুখীন হয়েছিল। প্রত্যেকে ভয় পেত, ফিল করত, মানে প্রত্যেকেই কিছু না কিছু দেখতো, অনেক রকম ভাবে ওনাকে দেখা গেছে, এরকম ভাবে খুব ভয় পেত। এবার সুস্মিতার যেটা নিজের জীবনে ঘটেছিল, ওইটা আমি তোমাদের কাছে বলছি। ও যেটা আমাকে বলেছে, ও একদিন পর পড়ছে, রাত জেগে পড়ছে, 12-এর মেয়ে মানে তো পড়াশোনা করবেই, রাত জেগে তো পড়তেই হবে। পড়ছে, আর কিরকম ঘরটা বলো তো, ঢুকেই ফ্ল্যাটে ঢুকেই একদম ঢুকেই একটা ঘর ছিল, সেই ঘরটায়ও পড়াশোনা করতো। তার পাশে একটা ঘর ছিল, সেই ঘরের বাবা মা ঘুমাতেন। মোটামুটি বোধহয় 2 রুম ফ্ল্যাট। তা ও সামনের ঘরটায় পড়ছে রাত্রিবেলায়, দরজা বন্ধ। হঠাৎ দেখছে যেন দরজাটাকে খুলে ঠিক ওই দিদার মতো কে এরকম, মানে ওকে এরকম মুখটা বাড়িয়ে এরকম উঁকি মারল। ও ভাবছে ঘুমের ঘরে বোধহয় আমার, বোধহয় মানে ঘুম পেয়ে গেছে, ঘুমের ঘরে বোধহয় আমি কিছু একটা উল্টো পাল্টা দেখলাম। তারপর দেখছি না, দরজাটা বন্ধ, দরজা তো বন্ধ আছে। এরকম ও এরকম 2-3বার এরকম দেখেছে। প্রচন্ড ভয় পেয়ে গেছে। 2বার যখন দেখেছে বলছে, না এটা তো আমার ভুল হতে পারে না। মা মা বলে ডেকেছে, ওর মা কিছুক্ষণ
পাশে এসে বসেছে, বসে আবার চলে গেছে। বলেছে না না এরকম না, তুই এরকম সবাই মিলে বলছে তো বাড়িতে, এরকম বলাই তোর মনের মধ্যে কোনো রকমের একটা ভয় কাজ করছে, এটা এরকম হতে পারে না। সবাই বলছে বলে বলছে মন দিয়ে পড়, আর তোর নিশ্চয়ই ঘুম পেয়েছে, যদি ঘুম পায় তুই ঘুমিয়ে পড়। যে না মা আমাকে পড়তেই হবে, এরকম ভাবে আমার কালকে কোচিংয়ের পরীক্ষা আছে, আমাকে পড়তে হবে। এবারে আবার পড়ছে, আবার ওরকম মনে হচ্ছে যেন কে এসে দাঁড়ালো। তারপরে যেটা হতো, ও এরকম, ও হয়তো বিছানায় শুয়ে আছে, মনে হতো যেন ওর মাথায় কে হাত বুলিয়ে দিচ্ছে, মানে ভীষণ ভালোবাসতেন ভদ্রমহিলা ওকে, এরকম মনে হতো। এরকম হওয়ার পরে ওর মা একদম ওকে একদম মানে নিয়ে গিয়ে কোনো একটা কোথাও একটা নিয়ে গিয়ে ওকে ঝাড়িয়ে টাড়িয়ে এনেছিল। তারপরে কিছু একটা, ও যখন শুতো কিছু নিয়ে শুতো, এরকম ও প্রচণ্ড অসুস্থ হয়ে গিয়েছিল। এবং ওদের ফ্ল্যাটে যেটা বলে, ও 6 মাসের মধ্যে ওই ভদ্রমহিলা মারা যাবার, যদি এটা হয়তো কোইন্সিডেন্ট, এটার সঙ্গে ওটার কোনো রিলেশন নাও থাকতে পারে, 6 মাসের মধ্যে কিন্তু অনেকেই মানে ওদের ফ্ল্যাটে মারা গিয়েছিল। এবং ওর বাবা, সুস্মিতার বাবা কিন্তু তারপরেই একটা সেরিব্রাল হয়ে উনি পুরো প্যারালাইজড, না উনি এরকমভাবেই আছেন। সুস্মিতার বাবা বলছে নাকি এই ঘটনাটা ঘটার পরেই নাকি ফ্ল্যাটে প্রত্যেকেই কিছু না কিছু ভাবে এরকম খুব বিপদের সম্মুখীন হয়েছিল। এবং পরে নাকি ওরা ফ্ল্যাটে সবাই মিলে, ওনার তো শ্রাদ্ধ শান্তি হয়েই ছিল, মানে এরকম সুইসাইড কেস, ওরা নাকি খুব বড় করে ফ্ল্যাটের মধ্যে পুজো আচ্ছা দিয়ে কিছু একটা করেছিল, মানে যজ্ঞটজ্ঞ মতো করেছিল, যাতে আর কি এইটা থেকে ওরা মানে রেহাই পেতে পারে। তার পরবর্তী ক্ষেত্রে মনে হয় সব নর্মাল হয়ে গিয়েছিল, কারণ তারপরে তো তারপরের অভিজ্ঞতা কিছু মানে সেরকম হয়নি। তবে হ্যাঁ, হয়নি বলাও ভুল, ওর হাজবেন্ড কিন্তু ওর বিয়ের পরে, বিয়ে হয়েছিল তার বেশ কয়েক বছর পরে, মানে কিন্তু পুজো আচ্ছা দেওয়ার পরেও কিন্তু মানে মানে ওনার আত্মা কোথাও না কোথাও একটা আছে, মুক্তি পায়নি। কেন বলছি, ওর হাজবেন্ডের সঙ্গেও এরকম একটা অভিজ্ঞতা হয়েছিল, মানে ওর বিয়ের পরে, ওর বিয়ে হয়েছিল এই ঘটনার প্রায় 5-6 বছর পরে, বোধ হয় 4-5 বছর পরে তো হবেই। তারপরে ওর হাজবেন্ডও নাকি এরকম একটা ফিল করেছিল, সেটা আমি ঠিক পরিষ্কারভাবে জানি না, জানা নেই, এটা আমি পরে জেনে নিয়ে আমি তোমাদের কোনো একটা সময় লাইভে শেয়ার করব। তার মানে এটা কি জানো তো, সুইসাইড যারা করে, আমার বাড়িতে আমার পিসের শাশুড়ির গল্প তোমাদের কাছে একদিন বলেছিলাম, এটা আমার শ্বশুর বাড়িতেও কিন্তু অনেকে অনেক বছর ধরে এটা সম্মুখীন হয়েছে। আমার মনে হয় কিছু বছর এরকম তাদের আত্মা থাকে, আস্তে আস্তে হয়তো কিভাবে মুক্তি পায় জানি না, হয়তো পায়। ওই জন্য বলে না যে যতই কষ্ট হোক কোনোদিন মানুষের এই পথটা বেছে নেওয়া ঠিক নয়, আমাদেরকে লড়াই করতে হবে, কষ্ট দুঃখ সবগুলোকে মানিয়ে চলতে হবে, ঈশ্বরে বিশ্বাস রাখতে হবে এবং কষ্ট সহ্য করেই চলতে হবে। প্রত্যেকটা মানুষের জীবনেই তো অনেক রকম কষ্ট আসে, সেগুলোকে মানিয়ে নিয়ে আমাদের চলতে হবে। ঠিক আছে, আর একটা কথা বলি এবার, আর একটা গল্প, আর বেশিক্ষণ সময় নিয়ে একটা ছোট্ট ঘটনা বলি। আর এটা একটা ছোট্ট ঘটনা। আর স্কুলে জিওমেট্রি করতে দিয়েছে, আমি সিনারিকে দিয়ে চলে এসেছি, অনেক দেরি হয়ে গেল। বিনীতা ভট্টাচার্য লাহিড়ী, হ্যাঁ রেকর্ডেড শুনে নিও। হ্যালো দি, হ্যাঁ রেকর্ডেড শুনে নিও, ওকে। আচ্ছা, এবারে যেটা হলো, এবারে যে গল্পটা বলবো সেটা হচ্ছে একটা নিশির ডাকের গল্প, নিশি যে ডাকে সেই রকম গল্প আর কি, ঘটনা আর কি। আবারে আমি শুধু গল্প বলে ফেলি। আচ্ছা, এই ঘটনাটা আমার ভাগ্নি বলেছে, ওর হয়েছিল ছোটবেলায়। ওর নাম সংযুক্তা বোস। ও দেখছে সংযুক্তা, হ্যাঁ ও আছে, দেখছে। এই ঘটনাটা ওর অনেক ছোটবেলার ঘটনা, ও তখন বোধহয় 3 বা 2-3-তে পড়ে। আমি যদি ভুল বলে থাকি সংযুক্তা আমাকে রেকটিফাই করে দিস, ওকে। 3-4-এর ঘটনা, বা খুব ছোট্ট আর কি ও। এবারে ওর ঠাকুমাকে ওরা সবাই, ওদের ভাই বোনেরা আম্মা নানি বলে ডাকে, ডাকতো। ভদ্রমহিলা মারা গেছেন, 3-4 বছর হলেও মারা গেছেন, 3-4 বছর কি 5 বছর বোধহয় হলো, যাই হোক মারা গেছেন। আম্মা নানি বলে ডাকতো ঠাকুমাকে।
ঘটনাটা যখন হয় তখন ঠাকুমার রীতিমতো সপ্ত সমর্থ বেঁচে আর কি। এবার আম্মা নানি যাওয়া হয়, ঠাকুমাদের কাছে প্রত্যেকটা নাতি নাতনি ভীষণ প্রিয়, ভীষণ আদরের, ঠাকুমার ভীষণ আদরের নাতনি। তো এবারে ও একদিন রাত্রিবেলায় শুয়ে আছে মায়ের কাছে, শুতো মায়ের কাছেই, আর ঠাকুমা অন্য ঘরে শুতেন। মায়ের কাছে শুয়ে আছে, মা ভাই বাবা ওরা 4 জন খাটে শুয়ে আছে। হঠাৎ দেখছে, রাত্রিবেলা শুনছে, শোয়ার পরে রাত্রি তখন কটা মানে রাত্রিবেলা আর কি, ঘুমানোর পরে হঠাৎ ওর ঘুম ভেঙে গেছে। ও শুনছে আম্মা নানি ওর নাম করে ডাকছে। ওর ডাক নাম বুড়ি, মানে আমরা ওকে তোতা বলি, বাট ওকে ওর আম্মা নানি ওকে ওর বাড়িতে সবাই বুড়ি বুড়ি বলে ডাকে। আম্মা নানি কোথায় বুড়ি বলেই ডাকতেন। আম্মা নানি ডাকছেন বুড়ি বুড়ি বলে, যেরকম ভাবে আম্মা নানি ডাকার এক একটা মানুষের ডাকার ধরন তো এক এক রকম থাকে, পুরো আম্মা নানির মতো গলা, আর আম্মা নানি ঠিক যেভাবে ডাকতেন সেইভাবেই কেউ ডাকছে ওকে। ও পুরো নাকি নেবে একদম দরজার বাড়ি এরকম, আর ডাকে নাকি আমি শুনেছি যখন নিশির ডাক ডাকে নাকি 3 বার নাকি ডাকে। ও নাকি পুরোপুরি চলে এসেছিল। ওর চলে এসে বাচ্চা মেয়ে তো খিলে হাত পায়নি না, ও তখন তাহলে আরো ছোট, যেন 2, 3-তে নয়, নিশ্চয়ই ও তখন আরো ছোট হবে। খিলে হাত পায়নি বা খিলে দরজা খুলতে ভয় পেয়েছিল বা কিছু একটা, বলছে নাকি ওই ডাকটা শুনে ওই ওই দরজা খিল দেওয়া, তো দরজাটা একটা ছিটকিনি দেওয়া বোধহয় ছিল, ও ছিটকিনি দেওয়া ছিল, ছিটকিনিতে হাত পায়নি, খিলটা বোধহয় খুলেছিল, খুলে দরজাটা খুলতে পারেনি। ও নাকি ওই দরজার ওইখানেই এরকম ঠেস মেরে চুপ করে বসেছিল। বসে থাকতে থাকতে নাকি কখন ভোরবেলা ঘুমিয়েও পড়েছে, বাচ্চা তো। এবারে পরের দিন সকালবেলায় ওর মা ওকে জিজ্ঞেস করছে, তুই এখানে কেন, তুই এইখানে কেন শুয়ে আছিস, তুই খাটে ছিলিস। আর ওরকম নয় যে অনেকে আছে না ঘুমের ঘরে হাঁটে বা এরকম কোনো প্রবলেম কিন্তু ওর ছিল না। অনেকে এরকম হাঁটে না, এটাকে যেন কি একটা বলে, এর একটা নাম আছে যারা এরকম হাঁটে, কি একটা বলে একে। যাই হোক, তখন বলছে যে তুই এখানে কি করে এলি। বলে মা রাত্রিবেলায় তোমাকে আম্মা নানি ডাকছিল, আমাকে অনেকবার ডাকলো। আম্মা নানিকে ওর ঠাকুমাকেও আম্মা নানি বলে ডাকতো, আম্মা নানি, নানি না বলে ওরা আম্মা নানি বলতো। এটাই ওদের আদর করে ঠাকুমাকে ওরা ডাকতো, ওদের বাড়ির সব ভাই বোনেরাই আম্মা নানি। নানি মানে আমরা তো মানে অনেক সময় নানি দিদাকে নানি বলে, তো ওরা ওরম ভাবেই ডাকতো দিদাকে, একদম সব ভাই বোনেরাই একদম। ওনার মৃত্যুর আগের দিন অব্দি মানে ওনাকে আম্মা নানি বলেই ওরা মানে উনি পরিচিত আর কি। আমরাও গেলে ওনাকে মানে আমাদের ছেলে মেয়েরাও আমাদের বাড়ির যেসব ছেলে মেয়েরা যেত ওদের বাড়িতে, তারাও আম্মা নানি বলেই ডাকতো, সম্বোধন করতো আর কি ওনাকে। আচ্ছা, যাই হোক, তখন তো আমার ননদ প্রচন্ড ভয় পেয়ে গেছে। তারপরে আমার শাশুড়িকে জিজ্ঞেস করছে আমার ননদ, হ্যাঁ মা আপনি কি ডেকেছিলেন বুড়িকে রাত্রিবেলায়। বলছে আমি কেন বুড়িকে রাত্রিবেলা ডাকতে যাব। তখন মেয়েটা বলছে হ্যাঁ আমার আম্মা নানির মতো গলা করেই কিন্তু মা আমাকে কেউ ডেকেছিল। আম্মা নানি ডেকেছিল, গলা করে তো বুঝতে পারছে না, তো ছোট বাচ্চা, ও তো বলছে আমাকে আম্মা নানি ডেকেছিল। এইটা তো অন্য কিছু নয়, নিশির ডাক। এবার কে ডেকেছিল কেন ডেকেছিল এটা তো বোঝা যায় না, কিন্তু অনেক সময় এরকম হয়, এরকম কোনো আত্মা মানে মানে বলে না এরকম শোল তো অনেক রকমের থাকে না, এরকম কোনো আত্মা এরকম ভাবে ডাকে। এবার আমি যেটা আমার মায়ের কাছে শুনেছিলাম নিশির ডাক কিরকম ভাবে হয়, আগে গ্রামে ঘরে আমার মায়েরা তো ছোটবেলাটা আমার মায়ের খুব গ্রামেই কেটেছে, একদম ছোটবেলা। মায়ের মামার বাড়ি ছিল নদিয়া জেলার মুরাগাছে এবং আমার মা ওখানেই মানুষ। আমার মায়ের যেহেতু বাবা মা ছোট বয়সে মারা গিয়েছিলেন, মা দাদু দিদা, তা আমার মা সেই জন্য বলেছিল যে গ্রামে ঘরের দিকে এইটা ছিল। কি করতো নিশির ডাক কিরকম, একটা ডাব, হ্যাঁ জল ভরা ডাব, একদম ডাবের মুখটা এরকম ভাবে কাটা হতো, কেটে এইটা এবার নিয়ে কয়েকজন মিলে মানে যারা আর কি এই কাজগুলো করে এরকম ভাবে বেরোতো, বেরিয়ে এরকম গ্রামে ধরো কারোর খুব দুরারোগ্য রোগ হয়েছে, তার রোগটাকে সারাতে হবে, মানে তার রোগটাকে মানে মানে রোগে সে মারা যাবে, তাকে সেই রোগ থেকে তাকে সারাতে হবে। করে কি করতো, ওই কারোর নাম ধরে ডাকতো। কেউ যদি সেই সময় সাড়া দিত, 3 বার করে ডাকবে, কিন্তু কেউ যদি সাড়া দিয়ে দিত, একটা টাইম ছিল ওর মধ্যে,
সঙ্গে সঙ্গে না ডাবের মুখটা ওরকম, যেটা ওই মানে কাটা ডাবের যে ওপর দিকটা ছিল ওটা দিয়ে চাপা দিয়ে দিত। দিলে কি হতো, যে অসুস্থ সে নাকি আস্তে আস্তে সুস্থ হয়ে যেত, আর সুস্থ মানুষটি অসুস্থ হয়ে যেত। কি সাংঘাতিক ব্যাপার। আবারও বলছি, কিন্তু আমি বা এই এসবিজি গ্রুপের কেউ কিন্তু আমরা কোনো কুসংস্কার বা এইসব ঘটনাগুলোকে সমর্থন করি না। যেমন যেমন আমরা শুনি আমরা ঠিক সেইভাবেই রিপ্রেজেন্ট করি। প্লিজ এটাকে কিন্তু কেউ অন্যভাবে নেবেন না। এটাকে জাস্ট বিনোদনের জন্যেই আপনারা শুনবেন, এর ভালো দিকটা নেবেন। যেমন করোনা পরিস্থিতিতে লকডাউনের সময় যখন ফার্স্ট আমার ছেলে এই গ্রুপটার সন্ধান আমায় দেয়, আমি যখন গল্প শুনতে আরম্ভ করি, আমি আমার খুব খারাপ লাগতো, কোথাও বেরোতে পারতাম না, কিছু না। গল্পটা যখন আমি শুনতে আরম্ভ করি, গল্প এগুলো কিন্তু আমাকে খুব মানে সেই সময় আমার খুব, সেই সময়টার জন্য অন্তত আমার খুব ভালো লাগতো, এবং আমার একটা নেশায় পরিণত হয়েছিল। যখনই আমি কাজকর্ম সেরে বসতাম বা সময় পেতাম বা রাত্রিবেলা ঘুমানোর সময় গল্পগুলো আমি শুনতাম। তখন কিন্তু আমি লাইভ পারফর্ম কোনোদিন করতাম না, পরে আমি করতে এসেছি। তো এইভাবেই আপনারাও সবাই বিনোদনের মতো করেই নেবেন ব্যাপারটা, শুনবেন, আনন্দ পাবেন। সবাইকে ভালো রাখবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর আগামী বছর খুব ভালো করে সবাই কাটান। হ্যাপি নিউ ইয়ার আমি বলে দিলাম। আর দেখা হবে আবার আগামী বছরে নতুন নতুন গল্প নিয়ে। আর আবারও বললাম, গল্প পাঠাবেন। গল্প না পাঠালে গল্প বলাটা তো আমাদের পক্ষে খুব মুশকিল হয়ে যায়। গল্প পাঠাবেন। গুড নাইট, সবাই ভালো থাকবেন।